কিন্তু ভারত নত হয়নি। যখনই নরেন্দ্র মোদী আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়ে দিল, সঙ্গে সঙ্গে যেই ভারতীয়রা নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিল পাকিস্তানের কাছে যুদ্ধে হারার কারণে, তারা নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে গেল। তার এখন মোদিজি মোদিজি স্লোগান করল, অর্থাৎ তিনি পাকিস্তানের কাছে পরাজিত হয়ে তার ক্যারিয়ার শেষ করে তিনি আবার জীবিত হয়ে গেলেন, জাস্ট দেশের পক্ষে একটা বীরত্বের মতো শব্দ উচ্চারণ করে। তুমি কে আমাকে বলার? আমার তেল আমি যার থেকে কিনি। এখান থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শিখতে হবে। কতকাল আর তারা এভাবে মাথা নত করে তাদেরকে কুর্নিশ করবে? ছোট আর বড় দেশ বলে কথা না। বাংলাদেশ যদি এভাবে সাহস করে কথা বলতে পারতো, রাশিয়া, চীন, বড় বড় শক্তিশালী দেশ বাংলাদেশের পাশে চলে আসতো। আয়তনে বড় বলে না, মেরুদণ্ড লাগে। ইরান চোখে চোখ রেখে কথা বলছে না, স্যাংশন দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু ইরান তো মাথা উঁচু করে মুখ টান টান করে দাঁড়াচ্ছে আমেরিকার সামনে, ইসরায়েলের সামনে। কিন্তু বাংলাদেশিরা পারবে না, কারণ বাংলাদেশের কোনো একটি দল যখন মাথা উঁচু করবে, আরেকটি দল বলবে হুজুর আমাকে নিয়ে নেন, আমার মাথা নিচু আছে, আমাকে নিয়ে নেন। কারণ বাংলাদেশের রাজনীতিবিদ মানে হলো বিশ্বাসঘাতকে ভরপুর, অশিক্ষিত আর চাঁদাবাজ, লুটপাটকারী। বাবা রাজনীতি করবে, বাবা অবসরে গেলে বা মরে গেলে ছেলে করবে। এই যে রাজনীতিগুলো এই দেশে চলে, এভাবেই দেশটা একটা পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এই দেশের রাজনীতি। এখানে আপনি যে স্বপ্ন দেখেন পূরণ হবে না। আসেন নেক্সট কি খবর। যখন নরেন্দ্র মোদী ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুল দেখায় দিলেন, আতঙ্কে পড়ে গেছে পাকিস্তান। কারণ এবার ফুল পেজে যুদ্ধে জড়িয়ে পড়বে পাকিস্তানের বিরুদ্ধে ভারত। ইসরায়েল ভারতকে সব রকম সিগন্যাল দিয়ে দিয়েছে। ইতিমধ্যে পাকিস্তান ভারত সীমান্তে এলওসি, লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের ব্যাপক গোলাগুলি হয়েছে, কয়েক দফা। দুই পক্ষ হিউজ গোলাগুলি করেছে, টানা সিরিজ, শুধু গুলির আওয়াজ শোনা গেছে। ভারত তার ড্রোন, গোয়েন্দা ড্রোন লাহোরে পাঠিয়ে দিয়েছে, লাহোর পর্যন্ত চলে এসছে। পাকিস্তান সেনাবাহিনী সেটাকে গুলি করে ফেলে দিয়েছে। পরবর্তী সেটাকে নিয়ে তারা পর্যবেক্ষণ করে দেখেছে এটার মধ্যে কোনো বিস্ফোরক ছিল না, এটা ছিল গোয়েন্দা ড্রোন। এবং ভারতের সেনা প্রধান ইদানিং কয়েক দফায় বলেছেন যে আমাদের অপারেশন সিঁদুর চলমান, আমরা যে কোনো সময় পাকিস্তানে অ্যাটাক করব। গত 24 ঘন্টায় শ্রীনগরে ভারতের যুদ্ধ বিমানগুলো শো করে শুধু মুভ করেছে। এটা কোনো প্রশিক্ষণ না। শ্রীনগরে তাদের যুদ্ধ বিমানগুলো শুধু মুভ করেছে পাকিস্তানের সীমান্ত ঘেঁষে। পাকিস্তানও তাদের যুদ্ধ বিমান উড়িয়ে তাদের সংকেত দিয়েছে। যে কোনো সময় এই দেশ দুটোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হলো এখন আর আমেরিকা কোনো খবরদারি করতে পারবে না, যুদ্ধবিরতি ঘটাতে পারবে না বা ভয় দেখাতে পারবে না। এখন এই যুদ্ধটা বেঁধে গেলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, কারণ বিশ্ব মোড়লদেরকে আর ভারত তোয়াক্কা করছে না এই মুহূর্তে। কালকের ঘটনা কালকে ঘটবে, আজকে পর্যন্ত যেটা জানি সেটা বললাম। ভারতের পরিকল্পনা হলো এরা এখন চাইছে যে কোনো ভাবে পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুরটা শুরু করতে। তাই বিগত 1 মাসে তারা অনেকগুলো সামরিক মহড়া চালিয়েছে, প্রশিক্ষণ চালিয়েছে। ড্রোন, যুদ্ধ বিমান, সামরিক বাহিনী, নৌবাহিনীর প্রত্যেকটা সেক্টরে তারা মহড়া করেছে, প্রশিক্ষণ চালিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বড় একটা যুদ্ধের জন্য। যার কারণে ভারতে আসছে ইসরায়েলের সেনাবাহিনীর উপরস্থ অফিসাররা, যার কারণে ভারত থেকে সেনা অফিসারদের একটা বড় গ্রুপ যাচ্ছে ইসরায়েলে। পুরো প্ল্যানিং তৈরি হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটা জবাব দেবে। এবার জবাবটা অনেক ভয়াবহ হতে পারে। গতকালকের খবরে বলেছিলাম যে ভারত পাকিস্তানে নিউক্লিয়ার অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছিল, জাস্ট ফিউ সেকেন্ড। এই তথ্য সিআই জেনে যায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে নিষেধ করেছে। পরবর্তী জানা গেছে যে পাকিস্তানের আইএসআই সেটা জেনে গেছে যে ভারত নিউক্লিয়ার অ্যাটাকে যাচ্ছে, তারাও নিউক্লিয়ার ইনস্টল করে রেখেছে, আপলোড করে রেখেছে, ভারতের কোথায় কোথায় মারবে সেটাকে টার্গেট করে। অর্থাৎ এই দুটো দেশ নিউক্লিয়ার অ্যাটাকের একদম চূড়ান্ত পর্যায় থেকে ফিরে এসছে ডোনাল্ড ট্রাম্পের কারণে। তো ভেতরের যে খবরগুলো আসছে খুবই ভয়াবহ।
এখন যেহেতু ভারত চলে গেছে চীন বলকে বা রাশিয়ার বলয়ে ব্লক আর ব্লয় যেটাই বলি, পাকিস্তানের জন্য সুখের কোনো খবর নেই। পাশাপাশি যেহেতু চীন পাকিস্তানের অনেক দিনের মিত্র বন্ধু, এখানে চীন চাইবে ভারত যেন পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাটাকে না যায়, আপাতত এরকম মনে হচ্ছে। কিন্তু ভারত যদি যুদ্ধ শুরু করে চীন এখানে বড় কিছু করতে পারবে কিনা, কারণ চীনের স্বার্থটা পাকিস্তানের চেয়ে বড় ভারত। কারণ ভারতে বড় রকম ইনভেস্ট করা বা ভারতকে আমেরিকার থেকে দলছুট করে আমেরিকাকে দুর্বল করার যে প্রচন্ড কি বলবো গেমে নেমেছে শি জিনপিং, এখানে পাকিস্তান হয়তোবা কি বলবো যে তুচ্ছ হয়ে যেতে পারে। আমি জানি না শেষ পর্যন্ত চীন কি করবে। রাশিয়া তার গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো ভারতে পাঠাচ্ছে। এখন এই পরিস্থিতিতে সবচেয়ে টেনশনে আছে পাকিস্তান নিজেও, কারণ আমেরিকার সাথে ভারতের বিরোধ বেঁধে গেছে আর আমেরিকা কোনোভাবে আর ভারতকে কন্ট্রোল করতে পারবে না, কন্ট্রোলহীন এখন ভারত। এবং ভারত যদি রাশিয়া বা চীন থেকে অনুমোদন পেয়ে যায় পাকিস্তান আক্রমণে, সেক্ষেত্রে পাকিস্তানের দুঃসংবাদ। তবে চীন পাকিস্তানে আক্রমণ করতে দেবে না, এটাও বোঝা যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক যেটা। কারণ এই ভারত কালকেও চীনের শত্রু হতে পারে, আবারও যদি ভারত আমেরিকার প্রেম শুরু হয়ে যায় সেক্ষেত্রে শত্রু হবে। দেখেন তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি, দখলদার দেশের সাথে ইরানের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে, দুই পক্ষের মধ্যে কথার যুদ্ধ চলছে। এরই মধ্যে সিরিজ ইরানের ভেতরে স্যাবোটাজ হয়েছে একাধিকবার, প্রচুর অ্যাটাক হচ্ছে, কখনো ড্রোন দিয়ে, কখনো বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে, কখনো পারমাণবিক প্রকল্পের কাছাকাছি বিস্ফোরণ ঘটিয়ে। এগুলো ইরানের ভেতরে মোসাদ এবং রয়ের এজেন্টরা করছে। আর প্রতিদিনই ইরান তার দেশের বিশ্বাসঘাতকদের ধরে 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 বিচার করে ফাঁসি দিচ্ছে। ইতিমধ্যে ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট পরমাণু বিজ্ঞানীদের কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, জানেন আপনি? ইরানই ফাঁসি দিয়েছে। কারণ এই পরমাণু বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ দখলদার দেশটির মোসাদের এজেন্ট হয়ে কাজ করছিলেন, সেই প্রমাণ পেয়ে গেছে ইরান। যার কারণে ইরানে অনায়াসে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে পেরেছিল মোসাদ। তো এদের মধ্যে কয়েকজনকে ফাঁসি দিয়েছে ইরান। প্রতিদিনই দেখবেন ইরানের খবরে যে বিশ্বাসঘাতকদের জাহান্নামে পাঠাচ্ছে, ফাঁসি দিচ্ছে তারা। এই দেশটার ভেতরে এত পরিমাণ এজেন্ট ঢুকে পড়েছে বা এত পরিমাণ এজেন্ট তৈরি হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে ইরান তার ভেতরে প্রতিদিনই এখন এই স্যাবোটাজ গুলো মোকাবেলা করতে করতে টায়ার্ড হয়ে গেছে। তো এরই মধ্যে একটা খুশির খবর এসছে, চীন থেকে J-10C, যেটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, ইরানে আসতে শুরু করেছে। ইরানের একটি মিলিটারি সাইট থেকে আমি দেখলাম 40টির মতো চলে এসছে, এবং ছবিও দেখলাম। সেই মিলিটারি সাইট একটি পিকচার আপলোড দিয়েছে। আর সূত্রগুলো বলছে যে ইরান থেকে চীন থেকে J-10C যুদ্ধ বিমানগুলো পাকিস্তানে আসতে শুরু করেছে, আসা শুরু হয়ে গেছে। কতগুলি আসছে তারা সেটা বলছে না, আরেকটি মিলিটারি সাইট বলছে 40টি এসছে। অন্যদিকে রাশিয়া তার S-400 পাঠিয়েছে ইরানে। এই খবরটিও ইরানের কয়েকটি সূত্র আজকে স্বীকার করেছে। অর্থাৎ গত যুদ্ধের আগ পর্যন্ত 12 দিনের যে যুদ্ধ, সেই পর্যন্ত রাশিয়া দিতে পারেনি, যে কারণে ইরান রাশিয়ার উপর ক্ষুব্ধ হয়েছে। এবং প্রকাশ্যে না হোক ভেতরে ইরান রাশিয়ার উপর তার অভিমান ক্ষোভ প্রকাশ করেছে। এবং কয়েকটি সূত্র বলছিল যে ইরানের কাছ থেকে কয়েকটা ভয়ঙ্কর মিসাইল চেয়েছিল বেশ কয়েকটি রাশিয়া। ইরান সরাসরি বলেছে ওকে দেব, কিন্তু আর দেয়নি। আবার রাশিয়া নক দিয়েছিল ইরানকে, বলছিল সময় লাগবে, তৈরি করছি। তার রাশিয়া ইরানের টাকা নিয়ে তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিতে যে লেটটা করেছে, ইরান রাশিয়াকে সেই লেট করিয়ে বুঝিয়ে দিয়েছিল যে তোমরা আমাদের সাথে যে কাজটি করেছো আমরা সেটা করব। ভ্লাদিমির পুতিন বুঝে গেছেন যে ইরান অভিমান করেছে, তাই দ্রুত S-400 অর্থাৎ আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাশিয়ার, যেটা বর্তমান বিশ্বের আতঙ্ক, যেটাকে বলে আতঙ্ক, সেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানে পৌঁছতে শুরু করেছে। তার দখলদারদের বিরুদ্ধে ইরান একটা বড় সড় যুদ্ধের জন্য তার বহরে এবার বেশ কি বলবো মহামূল্যবান কিছু পেয়ে গেছে। একদিকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, একটা হলো HQ সিরিজের, যেটা চীন থেকে পেয়েছে, HQ সিরিজের
আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এবার পেল রাশিয়ান S-400, পাশাপাশি ইরানের নিজস্ব কিছু প্রতিরক্ষা সিস্টেম আছে। পাশাপাশি এবার যুদ্ধ বিমান দিয়ে দখলদার দেশটিকে ভেলকি দেখাতে চায় ইরান। তার জন্য যে যুদ্ধ বিমান দিয়ে ভারতকে পরাজিত করেছিল পাকিস্তান, সেই J-10C পেয়ে গেছে ইরান। এবার এগুলোকে চীনের প্রশিক্ষকরা ইরানের ভেতরে এবং একদল যারা চীনে গিয়ে, মানে যে পাইলটরা ইরানের পাইলট, তারা চীনে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসছে এবং ইরানের ভেতরেও তাদের এখনো প্রশিক্ষণ চলছে এটাকে ফ্লাই করার জন্য। এবং বলা হচ্ছে পাকিস্তানের একটা গ্রুপ গোপনে ইরানের পাইলটদের J-10C ফ্লাইং এ তাদের সহযোগিতা করছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফর করেছেন। দুই দেশের মধ্যে এখন খুবই মাখামাখি সম্পর্ক চলছে, কারণ দুজনের শত্রু একটা হয়ে গেছে, ইসরায়েল। তো এই পরিস্থিতিতে আগামী দিনে দখলদাররা তাদের প্রস্তুতি নিয়ে এগুবে। ইরান গত 12 দিনের যুদ্ধে শুধু মিসাইল ব্যবহার করেছে, ড্রোন ব্যবহার করেছে। এবার ইরান তার 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের ভেলকি দেখাবে, অথবা 4.5 প্রজন্মের ফাইটার জেটের ভেলকি দেখাবে। ইরান চায় এই ফাইটার জেট পাশাপাশি তার ভূখণ্ডকে বা তার পারমাণবিক প্রকল্পকে রক্ষায় এবার রাশিয়ান এবং চীনের HQ সিরিজ ভার্সেস S-400 আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তার ভূখণ্ডকে রক্ষায় কাজ করবে। সূত্রগুলো বলছে HQ সিরিজের আকাশ প্রতিরক্ষা সিস্টেম পারমাণবিক প্রকল্পের পয়েন্টগুলোতে, সেক্টরগুলোতে বসানো হয়ে গেছে, আর S-400 এখন সেট করার কাজ চলছে। তার মানে ইরানের জন্য একটা বড় ভালো খবর আছে, এটি আমাদের বলতে পারি। আর এই মুহূর্তে বাংলাদেশ বা পাকিস্তানের যে খবরটি দিয়ে শেষ করতে চাই, ভারতের চীন রাশিয়া ব্লকে যাওয়া আমেরিকা আবার যদি ভারতকে কোনোভাবে তার পকেটে নিয়ে আসতে পারে, এটার উপর ডিপেন্ড করে আমাদের দুই দেশের রাজনীতির অনেক কিছু, এবং আগামী দিনের নির্বাচনের ভবিষ্যৎ এখান থেকে অনেক কিছু তৈরি হবে, কেউ মানুক আর না মানুক। তার মানে এই মুহূর্তে ভারত তার নতুন মিত্র খুঁজে নিলে চাপে পড়বে পাকিস্তান। পাশাপাশি এটি বাংলাদেশের জন্য হয়তো অমঙ্গল হতে পারে, আবার হতে পারে মঙ্গলেরও। কারণ চীন ভারতকে কখনো প্রকৃত বন্ধু বানাবে না। চীন মূলত ভারতকে তার গ্রিপে নিচ্ছে পাকিস্তানকে, ভারত কি বলে, আমেরিকাকে দুর্বল করার জন্য। তো আমেরিকার যত মিত্র আছে তারা চীনের কাছে আসলে চীন সবার মাথার উপর হাত রাখবে, কারণ চীন এই কাজটি করবে তাদের বাণিজ্যিক লড়াইতে আমেরিকাকে পরাজিত করার জন্য। তো এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা রাজনীতিবিদদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে বিশ্ব রাজনীতির এই কূটচালের দিকে, যে আসলে কোন দিকে কোনটা যায়। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশকে একটি জিনিস মাথায় রাখতে হবে, মাথা নিচু করে না, মাথা উঁচু করে সিদ্ধান্ত নেন। যদি আপনি মাথা উঁচু করতে পারেন, ডোনাল্ড ট্রাম্পেরও ঘাম ছুটে যাবে। যেই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন নরেন্দ্র মোদীকে ধমক দিয়ে লাইনে নিয়ে আসবেন, সেই নরেন্দ্র মোদী যিনি পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে গিয়ে পরাজিত হয়ে শেষ, তিনি আবার জীবিত হয়ে গেছেন। তার জাতি বা তার জনগণ তার পাশে দাঁড়িয়ে গেছে, কারণ বিশ্ব মোড়লকে সে অ্যাবসলিউটলি নট বলে দেওয়ার ক্ষমতা রেখেছিলেন। ঠিক এই শব্দটা বলে ইমরান খানের ক্ষমতা হারিয়েছিলেন, কারণ পাকিস্তানিদের মধ্যে অধিকাংশ ছিল বিশ্বাসঘাতক। অর্থাৎ পাকিস্তানে ইমরানের বিপরীতে যেই দলগুলো ছিল, এই অ্যাবসলিউটলি নট শব্দটা থেকেই তারা তাদের ক্ষমতার চাবিটা কেড়ে নিয়েছিলেন। ইমরান খান যখন বাঘের মতো দাঁড়িয়ে বলেছিলেন আমেরিকাকে নো, তখন PMLN বা PDM, পিপলস পার্টি মিলে যে দল, তারা আমেরিকাকে বলেছিল জি হুজুর আমরা পাশে আছি, আমেরিকা তুমি আমাদের গ্রহণ করো, ইমরান খান তোমাদেরকে অ্যাবসলিউটলি নট বলেছে। ঠিক বাংলাদেশে যদি আমরা দেখেছি যে বিএনপি যখন অ্যাবসলিউটলি নট বলেছে, তখন আওয়ামী লীগ নরেন্দ্র মোদীর কাছে মাথাটা তুলে দিয়ে বলেছে হুজুর আমি তোমার সামনে আছি, 15 বছর তুমি আমাকে রেখেছো, আরো রাখো, তোমাকে যা দেয়ার দিয়ে দিব।